উপর থেকে সর্বস্ব কুড়িয়ে আসা মানুষ তারা তার বিচার করবে। কার্যত ইনকিলাব জিন্দাবাদ ম্লান হয়ে গেল। একটা অসাধারণ বক্তা সমাবেশ, আগে এবং পরের শব্দ বিন্যাস ও বক্তা বিন্যাস নিঃসন্দেহে একটা ভিন্ন ছাপ আজকে রেখে গেল জনমানসে। সম্পূর্ণ সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন যে বিজেপি সাম্প্রদায়িক আর ভাইজানের রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি। কোন ধর্মনিরপেক্ষতার স্লোগান উঠল আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে? আমরা কংগ্রেসের বক্তাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, বিপিন চন্দ্র পালের নাম শুনলাম, কংগ্রেসের নেতাদের মুখেও 10,000 কংগ্রেস কর্মী খুন হওয়ার দাবি করা নেতাদের মুখেও ইনকিলাব জিন্দাবাদ শুনলাম, কিন্তু কোথাও যেন এত বড় ব্রিগেডে একবারও বন্দে মাতরম শব্দ উচ্চারিত হলো। সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার কাছে, ভাইজানের কাছে, মোহাম্মদ সেলিমের কাছে, তাদের এই নতুন বিন্যাসের কাছে আত্মসমর্পণ করলো শতাব্দী প্রাচীন কংগ্রেস। আর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেছেন, যারা জয় শ্রীরামের মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার গন্ধ পেয়েছেন, আজকে তারা আত্মসমর্পণ করলেন তাদের কাছে। কি হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গকে এরা কোন দিকে নিয়ে যেতে চাইছে, সেটা সময় বলবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে। বামফ্রন্টের যে বক্তারা আজকে দেশভাগের কথা স্মরণ করিয়ে দিলেন, সর্বহারা মানুষের কথা স্মরণ করালেন, উদ্বাস্তু আন্দোলনের কথা বললেন, লালনচাঁদ জমিদারের কথা বললেন, কিন্তু একবারও সেই দিনের কথা বললেন না যে সেদিন কলকাতার মেয়র ছিলেন সৈয়দ মোহাম্মদ উসমান, হুসেন সৈয়দ সুরাবর্দী ছিলেন এখানকার মুখ্যমন্ত্রী, গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক। আজকে সেই ডিজাইন নতুন করে পশ্চিমবঙ্গে ফিরে আসার যে চক্রান্ত করেছে কংগ্রেস এবং সিপিআইএম ঐক্যবদ্ধ ভাবে আত্মসমর্পণ করেছেন সাম্প্রদায়িকতার কাছে। ধর্মনিরপেক্ষতার নামে একটা সাম্প্রদায়িক শক্তির জন্য জমি তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিভাজনের রাজনীতি নয়। পশ্চিমবঙ্গের মাটিতে যদি জয় শ্রীরাম বলা সাম্প্রদায়িকতা হয়, পশ্চিমবঙ্গের মাটিতে যদি ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে, নিজেদের মা বোনের সম্ভ্রম খুইয়ে আজকে এপার বাংলায় চলে আসাটা যদি কোনো অপরাধ হয়, অভিশাপ হয়, তাহলে তার বিচার আগামী দিনে মানুষ করবেন। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। যারা আগে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ এর কথা বললেন, এই ব্রিগেড আগে কোনোদিন মানুষ দেখেনি তার কথা বললেন, আজকে সত্যি তাদের যে ব্রিগেড তাদের অতীতকেই মনে করিয়ে দিল। যে কংগ্রেস আজকে ভাগের রাজনীতির কথা বলছেন, যে কংগ্রেসের নেতারা আজকে দাঁড়িয়ে বললেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে বিজেপি দেশকে বিক্রি করে দিতে চাইছে, তাদের নীরবতার কারণে, তাদের মৌলিক সমর্থনের কারণে আজকে এই দেশটা ধর্মের নামে ভাগ হয়েছিল। একদল শুধুমাত্র নিজেদের গদি বসার তাড়াহুড়োর জন্য, শুধুমাত্র তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের জন্য, বয়স হয়ে যাচ্ছে আর আন্দোলনে অংশগ্রহণ করতে পারবেন না, জেলে যেতে পারবেন না, তার জন্য এই ব্রিটিশের চক্রান্তের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর আরেকটা দল একই সঙ্গে সেই মঞ্চে বসে সেই চক্রান্তের অন্যতম শরিক, যারা মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন বলে ওই সুরাবর্তীদের দাবিকে সমর্থন করেছে, তারা আজকে একযোগে আবার একটা সাম্প্রদায়িক কম্বিনেশন নিয়ে মানুষের সামনে তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল থেমে নেই, সহযোগিতা করেছে তারা অতীতের একটা বন্ধকে, একটা হরতালকে। তৃণমূল স্পন্সর্ড, তৃণমূল এন্ডোর্সড পশ্চিমবঙ্গের মানুষ একটা বন্ধ দেখেছে, একটা হরতালের নামে আরেকটা বন্ধ দেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, কিন্তু দেখে নিয়েছিলেন যে এই দুজনের শক্তি দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী ভোট ভাগ করা যাবে না, কারণ এরা ভেন্টিলেশনে আছে। যতই এদের স্টিমুলেন্ট দেওয়া হোক না কেন, ভেন্টিলেশন উইথড্র করলে এদের প্রাণ বেশিক্ষণ এই জোটে থাকবে না।
তাই তৃতীয় একটি শক্তি পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। এই শক্তিকে নিয়ে আসা হয়েছে একদিকে কংগ্রেস এবং সিপিআইএম এর হাত ধরে, এর হাতে পশ্চিমবঙ্গের কিছু আসনকে তুলে দেওয়া হবে। কিছু বিশেষ বিশেষ জায়গায় ভোটকে কনসলিডেট করে জোটের মধ্যে চাপ সৃষ্টি করে তাদের আসন অন্তত 30 থেকে 35টা আসন বার করে আনতে হবে। তারপর প্রয়োজনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, প্রয়োজনে তাকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করে সরকারে সামিল করে নিতে হবে। কারণ তাদের বক্তব্য তো পরিষ্কার, তারা বিজেপি বিরোধী। তখন মানুষের সামনে দাঁড়িয়ে বলবেন আমরা তো বিজেপি বিরোধী। তৃণমূল অতীতে কি করেছে আমরা সব ভুলে গেছি। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী তার বক্তৃতা, আজকে যে এই ভাইজানদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এত অগ্নিবর্ষণ, এই সমস্ত কিন্তু গলে জল হয়ে যাবে। আজকে যেভাবে এই প্রবল রৌদ্র তাপে আইসক্রিমকে গলিয়ে দিয়ে আর বিজেপিকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করবার জন্য আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন যিনি ডিজাইন এনেছেন সেই মোহাম্মদ সেলিম বাষ্প করে দিচ্ছেন, কিন্তু সেই বাষ্পতেই একদিন সম্পূর্ণ কিছু তারা সরে গিয়ে আজকে সেখানে একটা নতুন কম্বিনেশন তৈরি হবে। পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গ থাকবে? পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ শক্তি কি পশ্চিমবঙ্গে অবশিষ্ট থাকবে? পশ্চিমবঙ্গের মাটিতে কি রাজনৈতিক বহুত্ববাদ, সামাজিক বহুত্ববাদ অক্ষুণ্ণ থাকবে? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ব্যক্তি যে যার ধর্মচারণ করে সে অবস্থা থাকবে? সেটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে কি দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই দিনে, একই সময়, একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে হেঁটে যাবে? না পশ্চিমবঙ্গের মাটিতে একই সঙ্গে শাঁখ বাজবে, উলুধ্বনি চলবে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে, তুলসী গাছ থাকবে, মহিলাদের হাতের শাখা, নোয়া, সিঁদুর অবশিষ্ট থাকবে? যার কারণে তারা ওপার বাংলা থেকে এবারে চলে এসে উদ্বাস্তু নাম নিয়েছেন। যারা এই দেশটাকে ভাগ করেছেন তারাই ওপার থেকে চলে আসবার পরে এদের পাশে দাঁড়িয়ে তাদের জমির অধিকারের জন্য লড়াই করেছেন, ইতিহাস প্রত্যেকের জানা। যারা লাঙ্গলজার জমিদারের কথা, তার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিলেন অতীতে, গত 5 বছর পশ্চিমবঙ্গের কৃষকদের পাশে কোন রাজনৈতিক দল কৃষকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে? কজন সিপিআইএম এর কর্মী কৃষক সভা নিয়ে পশ্চিমবঙ্গে কোথায় কটা সমাবেশ করেছে? আজকের ব্রিগেডে সে এক কথা তার বলতে পারেন। সীতারাম ইয়েচুরি দিল্লি থেকে এসেছেন, তিনি দিল্লির আন্দোলনের কথা বললেন, এমন ভাবে দিল্লির কৃষক আন্দোলনের কথা বললেন যেন সারা ভারতবর্ষ, এমনকি গোটা পাঞ্জাবের কৃষকদের আন্দোলনে আগুন জ্বলছে গোটা দেশে। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সিপিআইএম, যে সিপিআইএম এর সামান্যতম শক্তি এখন পশ্চিমবঙ্গে অবশিষ্ট আছে। সেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কৃষকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে, তাদের ডিস্ট্রেস সেলিং নিয়ে, তাদের ন্যূনতম ফসলের সহায়ক মূল্য নিয়ে, আলু চাষীদের দারিদ্র নিয়ে, আলু চাষীদের, ধান চাষীদের ওপর থেকে জুলুমবাজি, তোলাবাজির বিরুদ্ধে কোথাও কোনোদিন কোনো আন্দোলন করেনি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কৃষক মান্ডিতে কোথাও সাইকেল রাখা আছে, কোথাও গরু মোষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিষাণ মান্ডির সঙ্গে কৃষকের কোনো যোগাযোগ নেই। কোনো দিন এই বামফ্রন্টের সেই বিশাল যাদের নামটা আছে কিষাণ সভা, সেই কৃষক সভাকে কোনোদিন লাল পতাকা নিয়ে হাতে নিয়ে অতীতে আন্দোলন করতে দেখা যায়। হুগলির কৃষক যখন চরম অসহায়তার সম্মুখীন, যখন আলু চাষীরা আত্মহত্যা করছে, তখন একদিকে সিপিআইএম কে এখানে রাস্তায় আন্দোলন করতে দেখা যায়নি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ হবে, ভাইজানের আশীর্বাদে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা হবে। মঞ্চে নাটকীয় উপস্থিতির পর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তৃতা থামিয়ে দিতে হবে, আর সেই মঞ্চে দাঁড়িয়ে কৃষকের কথা, শ্রমিকের কথা, সর্বহারা মেহনতি মানুষের কথা, ছাত্র যুবকদের কথা নিয়ে কথা বলবেন। আর এইসব কথা ওই মঞ্চ বানিয়ে কলকাতা শহরে বলা যায়, এ কথা বলা যায় দূর টিভির ক্যামেরার সামনে বসে নিরাপদ আশ্রয়ে, শীততাপ নিয়ন্ত্রিত আজকে বিভিন্ন টকশোতে, মাঠে ময়দানে নেমে আজকে গত 10 বছরে পশ্চিমবঙ্গের সিপিআইএম এর নেতারা বুথ থেকে কটা ভূত তাড়াতে পেরেছেন, এটারও সাক্ষী পশ্চিমবঙ্গের মানুষ আছেন। তাই আমরা আবার বলছি মানুষের কাছে যে সচেতন হন। পশ্চিমবঙ্গকে চরম বিপর্যয়ের ঠেলে দেওয়ার চক্রান্ত করেছে যারা পশ্চিমবঙ্গে নতুন করে আবার সেই মোহাম্মদ উসমান আর শহীদ সুরাবর্দির জমানা ফিরিয়ে আনতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গের
জাতীয় জনসমাজকে হিন্দু মুসলমানের নামে টুকরো করতে চাইছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছে। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো আর আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এই সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চাইছে, মানুষকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি বিভাজনের রাজনীতি করছে না এই ভাইজানদের রাজনীতি কতটা ধর্মনিরপেক্ষ রাজনীতি। আবার বলছি, মোহাম্মদ সেলিমের অসামান্য সাংগঠনিক কুশলতায়, তার রাজনৈতিক মেধার উৎকর্ষতা দিয়ে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে যে একটা অভিনব ভাইজানের ব্রিগেড উপহার দিলেন, ধর্মনিরপেক্ষ ব্রিগেড, সেই ব্রিগেডের জন্য হয়তো তাকে বাংলার মানুষ অভিনন্দন জানাতে পারেন। আপনার কি মনে হচ্ছে না যে এই ব্রিগেডটার পরে 7 তারিখে আপনাদের ব্রিগেডটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, আলাদা নতুন করে আপনারা অলরেডি একটা টার্গেট ফিক্স করে রেখেছেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপি প্রধান বিরোধী দল। গলি থেকে রাজপথ, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে চায়ের দোকান পর্যন্ত, ভূমিহীন কৃষকের কুঠির থেকে কাজ হারানো শ্রমিকের বাড়ি পর্যন্ত বিজেপির উপস্থিতি দৃশ্যমান। এই দৃশ্যমানতা ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের কর্মীরা খুন হয়েছে। বাড়িতে অন্যায় লিফলেট পৌঁছানোর জন্য পিটিএ সদ্য বিবাহিত একটি তরুণকে খুন করা হয়েছে। জেপি নাড্ডার কনভয়ে আক্রমণ করবার প্রতিবাদে পূর্বস্থলীতে একটি মিছিল যিনি করেছিলেন, মিছিলের উদ্যোগ নিয়েছিলেন, তাকে রাত্রি 11টার সময় বাড়ি থেকে তুলে 1.5 দিন পর তার ক্ষতবিক্ষত দেহটা তার বাড়ির সামনে পুকুরে ফেলে যাওয়া হয়েছে। আমাদের কর্মীদের টেনে খুন করে হাইটেনশন ওয়্যারে ঝুলিয়ে দিয়ে তদন্তের আগে আত্মহত্যা বলে চালানো হয়েছে। কিন্তু তাও আমরা গণতান্ত্রিক পরিসরের মধ্যে থেকে একটা দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দল হিসেবে মানুষের সঙ্গে থাকি। আমরা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক পরিসরের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেব। আমার মনে হচ্ছে যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, এসব ঐতিহাসিক কথা বলছেন, রাম বামের একটা নতুন বিভাজনে তৈরি করতে চাইছেন, সাম্প্রদায়িকতার নামে দেশ বাংলাকে আবার টুকরো করতে চাইছে, মানুষ এদের প্রত্যাখ্যান করবে। লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, বাদবাকি আছেন যারা, তারা হইচই করতে, যেরকম দুর্গাপুজোর সুবিনিয়ারে পাড়ায় থাকে হইচই করতে, কিছু নাম থাকে বাচ্চাদের নাম, এই লড়াইয়ে তারা সেই জায়গায় আছেন। কারণ এরা পশ্চিমবঙ্গে গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। যে কংগ্রেসের হাজার হাজার কর্মীকে সিপিআইএম খুন করেছে, জীবন্ত মানুষের মুখে জীবন্ত কই মাছ ঢুকিয়েছে, হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে দিয়েছে, আর যে সিপিআইএম চিরদিন কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারতবর্ষের বাজেট তৈরির বিরুদ্ধে, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি, শিল্পনীতি, কৃষি নীতি পরিচালনা করবার জন্য কংগ্রেসের সমালোচনা করেছেন, তারা একই মঞ্চে দাঁড়িয়ে তারা বক্তৃতা করবেন, তারা উর্দু শায়রি বলবেন, হিন্দিতে দু একটি স্লোগান দেবেন, আর সেখান থেকে দাঁড়িয়ে গাল ভরা কিছু বক্তৃতা করবেন, আর পশ্চিমবঙ্গের মানুষ, অসহায় মানুষ, আমফানে যাদের পাশে কোথায় কত দাঁড়ানো একটা বিরাট তালিকা বিবরণ শুনলাম। মানুষ তাদের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে কোনো আন্দোলনে, কোনো প্রতিবাদে, কোনো মিটিংয়ে, মিছিলে বুথ স্তরে কোনোদিন এই সংগঠন ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এবং আজকে ভাইজানের উপস্থিতিতে আজকে যা পরিষ্কার যে চিত্র দেখা গেল, যে উন্মাদনা দেখা গেল, যে বিশেষ ধরনের স্লোগান শোনা গেল বিভিন্ন গাড়িতে কলকাতা দিয়ে আসবার পথে, আমরা কতগুলো রাজনৈতিক স্লোগান শুনেছি আর কত অন্য স্লোগান শুনেছি, পথচারীরা শুনেছেন, কলকাতাবাসী শুনেছেন, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ এবং যেখান থেকে ব্রিগেড ভরানোর দায়িত্ব নিয়ে যারা এসেছিলেন তারা শুনেছেন। তারা সিদ্ধান্ত নেবেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে এই শক্তির প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। সেদিন থেকে শুরু করে প্রত্যেকে যারা বলেছেন, ভাইপো নাম উল্লেখ করে তারা বলেছেন যে সম্পত্তি নিলামে চড়াবে না। নিলামে চড়াতে গেলে তো সরকারি ক্ষমতা লাগে বা বিরাট কোনো আন্দোলনের প্রয়োজন হবে। একটা ব্রিগেড প্যারেড ভরাতে গিয়ে ভাইজানদের ডেকে নিয়ে আসতে হচ্ছে, বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে। এই যদি অবস্থা হয়, তারপরে তারা আবার নিলাম টিলাম করবেন, এই সমস্ত ঘটনা কি তাদের সময় থেকেই তো শুরু হয়েছে।
সবিতা যে জায়গাটায় কংগ্রেস এবং আইএসএফ এর যৌথ ব্রিগেড, কিন্তু আপনি বলতে গিয়ে বললেন না, দেখতে দেখা গেল যে ওখানে কংগ্রেসের যিনি লোকসভা দলনেতা অভিযোগ তার জন্য অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। একবার মধ্যপ্রদেশে চলে যাচ্ছে, আটকানো হয়, পরে আবার দেশে চলে যায়। শতাব্দী প্রাচীন পার্টির নেতা, সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে যিনি অস্তিত্ব সজাগ করে দাঁড়িয়েছিলেন ওখানে, এখন যে কোনো দুধ দেয় তার তো একটু লাথি খেতে হবে। আত্মসমর্পণের রাজনীতির ক্ষেত্রে কারণ কোলে যদি কংগ্রেস সিপিএম দোলে, সেক্ষেত্রেই তো এই ঘটনা ঘটবে। এরা পুরোপুরি আত্মসমর্পণ করে গেছে, ফলে ছোটখাটো ঘটনা, ওটা ছোট ঘটনা দুষ্টু ছেলে বলে চলে যাবে। মিমের সহযোগী ডুয়ার্সের বিলাতি ইসলামিয়া সোসাইটি তৃণমূলে জয়েন করলো। মানে এই যে রাজ্য জুড়ে একটা অদ্ভুত চলছে, একদিকে মিম সঙ্গে আব্বাস, এবং এই যে যোগদান পর্ব তুমি কি বলবে? আরে তৃণমূল হারবে। মিম, শিম, আলু, পটল, বেগুন এসব পশ্চিমবঙ্গে কোথাও কোনো জায়গা নেই। তৃণমূলের তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, অহেতুক কেন্দ্র বিরোধিতার রাজনীতি, জনবিরোধী রাজনীতি, কাঠমানির রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতির কারণে এরা ঢুকে পড়েছে বাজারে। কিন্তু এদের মানুষ গ্রহণ করবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই স্লোগান টোগান দিত, ভোটে জবাব দিয়ে দেবে। সমিতা, একদিকে যেমন রাজনৈতিকভাবে আজকের ব্রিগেডে দেখা যাচ্ছে, এর আগে কখনো কংগ্রেস আর সিপিএমকে একসাথে ব্রিগেড করতে দেখা যায়নি, তারা যেমন হঠাৎ করে রাজনৈতিকভাবে এক মঞ্চে, আবার প্রচারে দেখা যাচ্ছে সিপিএম এর ক্ষেত্রে নতুন নতুন পন্থা, একেবারে পলিটিক্যাল প্যারোডি থেকে শুরু করে রাস্তায় ফ্ল্যাশ মব, এই যে নতুন ধরনের রাজনীতিতে সিপিএম, সেটা আপনারা কিভাবে দেখছেন? এটা আমরা কিছু না, জনগণ দেখছে। শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্যই, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তারও ফলটা শূন্যই। টু ভ্যাঙ্কুইশড ক্যানট মেক এনি ভিক্টর, এটা অন্তত সচেতন মানুষ বোঝে। কোনোভাবে যখন হচ্ছে না, তখন টুম্পাসনের যে রাজনৈতিক দল আশ্রয় নিয়ে ফেলেছে তারা আগের থেকে বেশি আপনাদের 7 তারিখের ব্রিগেডে কি আপনারা ওই ছাউনি করছেন? আমরা কোনো সিদ্ধান্ত নিই। সমিতা, এই সিপিএম এর মতো আপনাদের কি কোনো প্যারোডি সং আসছে নাকি? আরে এটা একটা ভোট, আনন্দের ব্যাপার, মানুষ হই হই করে ভোট দেবে। এই হই হই করে ভোট দিতে দিতে সবাই বিভিন্ন ধরনের এরকম আমরা এখন তো বিজেপির ব্যাপারটা নেই, এখন জনগণের মধ্যে চলে গেছে। আমরা পরিবর্তন যাত্রা শুরু করেছিলাম বিজেপির পরিবর্তন যাত্রা, তারপরে ওটা জনতার যাত্রা। বহু মানুষ আসছেন, বিভিন্ন দল থেকে আসছেন, দু একটা নাম নিয়ে আপনারা সাংবাদিকরা এদিক ওদিক করছেন। কাদা মানুষ আসছে, এমন অনেক মানুষ এমন গান গেয়ে ফেলছেন আমরাই জানি না, রাস্তায় নেমে গান গাওয়ার পরে আমরা জানতে পারছি। তার মানুষের যোগদান, মানুষের যোগদান। তৃণমূল সরকারের বিরুদ্ধে মা মাটি মানুষ লড়াই করছে। এই মা মাটি মানুষ লড়াই করছে, যেখানে যেরকম কয়েনেজ, যেখানে যাদের যেরকম ন্যারেটিভ, যার যেখানে যেটা ভালো লাগার গান, হ্যাঁ, যার যেরকম মনের কথা, তারা সেভাবে প্রকাশ করছে প্রতিবাদটাকে। সমীক্ষা টমীক্ষা বেরোচ্ছে, দেখছি কি তৃণমূল আসছে, আপনারা পিছিয়ে। আগেই তো দেখলাম একটা সমীক্ষা বেরিয়েছে নাম করা কারণ। 1980 সালের 6 এপ্রিল পার্টির জন্ম। বয়সের কারণে আমি 3 বছর পরে সদস্যপদ পেয়েছিলাম। যবে থেকে পার্টি করছি হারার পার্টি, হারতে হারতে এমন অবস্থা হয়েছিল একটা সময় বুঝতেই আমরা জিততে পারি, ইথিওপিয়ার মানুষদের মতো খেতে ভুলে যাওয়ার মতো ভুলে গিয়েছিলাম। তারপর থেকে সমস্ত সমীক্ষা দেশ বলে তো আমাদের পিছিয়ে রেখেছে। মানুষ সমীক্ষা সবসময় আমাদের পিছিয়ে রাখে, আর এই পেছনের মধ্যে থেকেই আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। মোর পাওয়ারফুল 3 নট 3, একার শক্তিতে দেশের মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে। এরা যত পিছবে আমাদের পার্সেন্টেজ তত বাড়বে। যে প্রখ্যাত সংস্থা এই সমীক্ষাটি আপনাদের সামনে কালকে উপস্থাপন করেছেন, এরাই আমাদের প্রথমে 8টি আসন দিয়েছিল, তারপরে 12টা দিয়েছিল, খুব কষ্ট করে ভোট হয়ে যাওয়ার পরে 14-র কাছাকাছি গেছিল, কিন্তু আমরা অল্প করে 18-এর জন্য থেমে গেছিলাম। আমরা 23টা বলেছিলাম, আমাদের কিছু দুর্বলতার কারণে, সাংগঠনিক অবশ্যই আমাদের দুর্বলতার কারণে আমরা অমিত শাহর মুখ রক্ষা করতে পারিনি, কারণ উনি 23টা বলেছিলেন। তো আজকে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার পরে যিনি সবচেয়ে বড় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট,
সবচেয়ে বড় সংগঠন হিসেবে যত মানুষকে দেখা গেছে তার মধ্যে উনি 1 নম্বরে থাকবেন। উনি বলে দিয়েছেন 200 আসন হবে। আমরা সেই ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠেছি, 200 আসন নিয়েই আমরা সরকার তৈরি করব। আপনাদের এই জোটের আজকে ব্রিগেড নিয়ে তো মাথা ব্যথার কারণ কি? ইকুয়েশন যদি এরকম হয় যে যদি সত্যি মাইনরিটি ভোটটা স্প্লিট করে যায় তাহলে তো আপনাদের সুবিধা। আপনারা তো অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন। আমরা তো মাইনরিটি আর মেজরিটির রাজনীতি করি না, আমাদের রাজনীতি দেশ আছে, রাজ্য আছে। আমরা তো নতুন করে এটাকে টুকরো করতে চাই না, আমরা নতুন করে আবার সেই 47-এর সুরাবর্দির বাংলা ফেরাতে চাই না, আমরা মোহাম্মদ উসমানের আবার কলকাতা কর্পোরেশন ফেরাতে চাই না, আমরা সেদিনের সেই প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না সেই রাজনীতি চাই না। আমরা বহুত্ববাদ চাই, প্রত্যেক মানুষকে নিজের একই সঙ্গে একই জায়গায় বসে নিজের আলাদা আলাদা ধর্মাচরণ দেখতে চাই, সেটা আমাদের চিন্তার বিষয়। তবে চিন্তার বিষয় নেই, চিন্তা না থাকলে রবিবারে তুমি আমার কোট করে বেরিয়ে পড়তে না, আমরা এত লোক এখানে পৌঁছতে না। আসলে আমরা এখন একটা ভোট আসছে তো, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, আমরা সবাই আনন্দে আছি, আমরা আছি আনন্দ, বিজেপি আনন্দতেই আছে, তোমরাও আনন্দে আছো, সেটা ছোটাছুটি বাড়বে। সুব্রত মুখার্জি বাংলার রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্র, সুব্রত মেসি মুখোপাধ্যায়, উনি যে কথাটা বলেছিলেন বাংলার মানুষ পঞ্চায়েতের আগে বাইক বাহিনীও থাকবে, সবই থাকবে, মানুষ হই হই করে ভোট দেবেন। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে 8 দফা নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ হই হই করে ভোট দেবেন, কারণ আমরা তো অপমানিত হয়েছি, বাংলা তো অপমানিত হয়েছে। পরশুদিন বিকাল 5টায় আমরা পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জা দিই, 8 দফা নির্বাচন, এত বড় লজ্জা কিছু হতে পারে? মুখ্যমন্ত্রী 2011 সালে দাবি করেছিলেন যে সিপিএম এবং পুলিশের বিরুদ্ধে লড়তে গেলে 8 দফার 7-8 দফা নির্বাচন ছাড়া কোনো দাবি হবে। তৃণমূল দাবি জানিয়েছিল 8 দফা নির্বাচন, নির্বাচন হয়েছিল 6 দফা। স্লোগান ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, মানুষকে ভোট দিতে দেবেন, মানুষকে ভয় মুক্ত করবেন। গত 10 বছর ধরে এত মানুষকে নির্ভয় করে দিয়েছে, এত ভয় মুক্ত করেছে, মানুষ এত ফুচকা খেয়েছে, এত থিয়েটার দেখেছে, এত সিনেমা দেখেছে, এত খেলা মেলায় গেছে, দেখবার পরে আমাদের দেখলাম আমরা 6 থেকে 10 বছরে 4-এ আসার পরিবর্তে আমরা 6 থেকে 8-এ চলে গেলাম। তো এই যে 9-6-এর রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধেই পশ্চিমবঙ্গের মানুষ এবার করবে। কোন প্রস্তুতি বা আমাদের এখন পর্যন্ত সফরসূচি ঠিক হয়নি, মানে অফিসিয়ালি তার কাছে কিন্তু আসেনি, বসন্ত এসে গেছে, সুতরাং মানে উনি আসছেন ওই দুদিনে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, চারিদিকে হবে, হই হই করে চারিদিকে ঢুকবে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব আসছে, বারবার আসছে, রং বেরঙের ফুল ফুটবে। আজকে বলেছে না রং বেরঙের ফুল ফোটাবে বিজেপি। শ্রমিকদা শেষ, আপনি পুরনো জিনিস পীরজাদা বলেছেন যে মানে ভাগিদারি চাই, মানে এই বিষয়টা আপনি কি বলেন? ভিক্ষা নয়, ভাগিদারি চাই। যাদের কাছে বলেছে তারা তো আত্মসমর্পণ করেছে, এবার বলেছে ওর পকেট থেকে কেড়ে নেবে, না দিলে তো আত্মসমর্পণ করে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষকে চিন্তা করতে হবে, এই শক্তির উত্তরণে ভবিষ্যতের মানুষের থেকে চাইতে